হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। তো আমাদের যে এক নজরে ভারতের প্র্যাকটিস সেট, জিওগ্রাফি ভূগোলের প্র্যাকটিস সেট চলছিল ভারতে, এক নজরে ভারতে, তার আজকে দ্বিতীয় প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো এই সেট টুয়ে আমরা আরও কিছু কোশ্চেন অ্যান্সার নিজেদের মধ্যে আলোচনা করে নিই চলো, যেটা আমাদের কিন্তু আসন্ন ডাব্লিউবিপি, ফুড এসআই এবং যত স্টেট গভর্নমেন্টের এক্সাম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম আছে, প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের খুবই সাহায্য এবং সহায়ক হবে। তো চলো কথা না বাড়িয়ে আবার যে প্রথম স্টার্ট করা যাক। ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের ক্ষুদ্রতম রাজ্য অপেক্ষা কত গুণ বড়? তাহলে ভারতের সর্ববৃহৎ রাজ্যটি ভারতের ক্ষুদ্রতম রাজ্য হিসাবে কত গুণ বড়? আমরা ভারতের সর্ববৃহৎ রাজ্য আমরা কী জানি? রাজস্থান। ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান। এবং সবথেকে ছোট রাজ্য আমরা কী জানি? গোয়া। সবথেকে ছোট রাজ্য গোয়া। তাই রাজস্থান গোয়ার থেকে কত গুণ বড়? না প্রায় 90 গুণ বড়। এটাই আমাদের কোশ্চেনের মধ্যে বলেছে। তাহলে ভারতের সর্ববৃহৎ রাজ্য রাজস্থান গোয়ার থেকে প্রায় 90 গুণ বড়। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি নদী আছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সবথেকে বেশি নদী আছে যে রাজ্যে, সেই রাজ্যটির নাম হচ্ছে কিন্তু কেরালা। ভারতের কেরালায় কিন্তু সবচেয়ে বেশি নদী আছে বা রিভার আছে। ঠিক আছে, পরে কোশ্চেন তোমরা দেখো, যদি বায়ুমণ্ডল না থাকতো আকাশের রং কেমন হতো? এটা ডাব্লিউবিপি 2019 সালে এই কোশ্চেনটা কিন্তু আমরা রিপিট হয়েছে এবং এই কোশ্চেনটা আমরা লক্ষ্য করেছি। বায়ুমণ্ডল যদি আমাদের পৃথিবীতে না থাকতো তাহলে আকাশের রং কিন্তু কালো হয়ে যেত। ঠিক আছে, বা একটা এখানে কোশ্চেন হয় যে মহাকাশে আকাশের রং কেমন দেখায়? মহাকাশে যখন অ্যাস্ট্রোনটরা চলে যায়, সেখানে গিয়ে আকাশের রং কেমন দেখতে পায়? সেখানে কিন্তু হয়ে যাবে কালোই দেখতে পাই। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, মগ্নচড়া সৃষ্টি কোথায় হয়? মগ্নচড়া সৃষ্টি হয় যেখানে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত একে অপরের সাথে মিলনস্থল ঘটে, অর্থাৎ যেখানে সমুদ্রের উষ্ণ স্রোত এবং শীতলস্তনের কনফ্লুয়েন্স হয়, মানে যেখানে এসে মিলিত হয়, সেখানে কিন্তু মগ্নচড়া সৃষ্টি হয়। কারণ দুটো টেম্পারেচার আলাদা এবং দুটো কনসেন্ট্রেশন, দুটো জলের অর্থাৎ দুটো কনসেন্ট্রেশন মানে ঘনত্ব এবং টেম্পারেচার আলাদা হওয়ার জন্য তারা যখন একে অপরের সাথে সেই স্রোত দুটো মিলিত হয়, সেখানে কিন্তু একটা পার্টিসিপেশন লক্ষ্য করা যায়, অর্থাৎ সেখানে মগ্নচড়ার সৃষ্টি হয়। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় কতবার করে জোয়ার ভাটা হয়? দেখো, আমাদের জোয়ার ভাটা হয় কিন্তু 24 ঘন্টায় দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়। এটা অনেকেই মিসকনসেপশান আছে যে টোটাল দুবার, একবার জোয়ার একবার ভাটা হয় না। অ্যাকচুয়ালি কিন্তু টোটাল কী হয় না, চারবার ঘটনাটা ঘটে, যার মধ্যে দুবার জোয়ার থাকে 24 ঘন্টায় এবং দুবার ভাটা থাকে, যেটা অল্টারনেটিভলি 6 ঘন্টা ছাড়া হয়। 6 ঘন্টা ছাড়া জোয়ার ভাটার এই টাইমটি রিপিট হয়। মোট 24 ঘন্টায় 4বার হয় ব্যাপারটি, যার মধ্যে থাকে দুবার জোয়ার এবং দুবার ভাটা। ঠিক আছে, তোমরা এটা কিন্তু ভুল করবে না। কার্পাস উৎপাদনে ভারতের স্থান সারা পৃথিবীর মধ্যে কত নম্বরে? কার্পাস উৎপাদনে ভারতের স্থান কিন্তু সারা পৃথিবীর মধ্যে কিন্তু আমরা 7 নম্বরে বা 7ম স্থানে কিন্তু আমাদের ইন্ডিয়া অবস্থান করছে। কি না, কার্পাস উৎপাদনে। তারপরে কোশ্চেন আমরা চলে যাব। পরের কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো, মাইথন ভাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? মাইথন ভাত আমরা যে পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গবাসী বা ঝাড়খণ্ডবাসী, এরা ভালো করেই জানি, আমরা ঘুরতে যাই মাইথন, ম্যাসেঞ্জার। তো এই মাইথন বাঁধ যেটা অবস্থিত সেটা হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। তাহলে মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ আমরা বলবো ঝাড়খণ্ডে। জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযোগযুক্ত? অর্থাৎ কোথায় পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গলে কোথায় জাহাজ তৈরি হয় বা জাহাজ শিল্পর সাথে রিলেটেড? তাহলে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের জাহাজ তৈরিযুক্ত অঞ্চল কিন্তু গার্ডেন রিচ, কলকাতার গার্ডেন রিচ, যেটা আমরা মেটিয়া বুরুজ বা চটা এলাকা যেটা বলে থাকি। তো মেটিয়া বুরুজ বা চটা এলাকার যে গার্ডেন রিচ, ঠিক আছে, তো এই গার্ডেন রিচ কিন্তু জাহাজ শিল্পের সাথে সংযুক্ত, পশ্চিমবঙ্গের গার্ডেন রিচ। পিম্পরিতে কী জাতীয় শিল্প গড়ে উঠেছে? পিম্পরিতে কিন্তু পেনিসিলিন শিল্প গড়ে উঠেছে। পেনিসিলিন আমরা কোত্থেকে পাই? পেনিসিলিন আমাদের কী কাজে লাগে? পেনিসিলিন কিন্তু আমাদের যে অ্যানোফিলিস মশার কামড়ে যে আমাদের রোগটি হয়, সেই রোগের ঔষধ হিসাবে কিন্তু পেনিসিলিন ব্যবহার করা হয়। এবার অ্যানোফিলিস মশার কামড়ে কী রোগ হয় তোমরা সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ঠিক আছে, তারপরে দেখো, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ বিদ্যুৎ আমরা কিন্তু তাপবিদ্যুৎ থেকে পাই। আমাদের যে ভারতে জলবিদ্যুৎ আছে, তারপর বায়ু বিদ্যুৎ, সৌরশক্তি এবং তাপবিদ্যুৎ, এই সবগুলির মধ্যে কিন্তু ভারতের সবচেয়ে বেশি তাপ উৎপন্ন মানে বিদ্যুৎ আমরা পেয়ে থাকি, কারেন্ট পেয়ে থাকি কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা অর্থাৎ ন্যাশনাল থার্মাল এনটিপিসি, ঠিক আছে, ন্যাশনাল থার্মাল প্রোটোকল কর্পোরেশন বা এনটিপিসি, এই এনটিপিসি যে গঠিত হয়েছিল কিন্তু
কত সালে না 1775 সালে। ঠিক আছে, তাহলে এনটিপিসি যাকে আমরা বলে থাকি জাতীয় তাপবিদ্যুৎ কি সংস্থা, এই দেখো জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা অর্থাৎ এনটিপিসি কত খ্রিস্টাব্দে চালু হয়? জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা কিন্তু এনটিপিসি স্টার্ট হয় ইন্ডিয়াতে এনটিপিসি স্টার্ট হয় ইন্ডিয়াতে, তোমরা দেখতে পাচ্ছ 1900 কত খ্রিস্টাব্দে, 1900 কিন্তু 75 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন তোমরা দেখো, ইলেকট্রনিক শিল্পে ভারত কোন অঞ্চলে প্রথম স্থান অধিকার করেছে? দেখো ইলেকট্রনিক শিল্পে ভারতের যতগুলো অঞ্চল আছে তার মধ্যে কিন্তু দাক্ষিণাত্য কৃষ্ণমৃত্তিকা অঞ্চল অর্থাৎ যেগুলো তামিলনাড়ু, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় যে দাক্ষিণাত্য মালভূমি রিলেটেড বা দাক্ষিণাত্য কৃষ্ণমৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু ইলেকট্রনিক্সে কিন্তু ভারতে প্রথম স্থান অধিকার করে। ভারতের প্রথম লৌহ কারখানাটি কত খ্রিস্টাব্দে এবং কোথায় স্থাপিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম লৌহ কারখানাটি কিন্তু স্থাপিত হয় 1830 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পোর্টো নোভাতে। ভারতের প্রথম কি লৌহ আকরিক কারখানা কিন্তু তামিলনাড়ুর পোর্টো নোভাতে চালু হয় কত না 1830 সালে। বিশাখাপত্তনম কারখানাটি কোন দেশের সহায়তায় ভারতে তৈরি হয়েছিল? বিশাখাপত্তনম, যেটা আমরা তামিলনাড়ুই জানি, বিশাখাপত্তনম এই যে ইস্পাত কারখানাটি এটা কিন্তু মানে আমাদের রাশিয়ার সহযোগিতায় কিন্তু তৈরি করা হয়েছিল, যে মানে পূর্বতন রাশিয়া মানে ইউএসএসআর বা রাশিয়া বলতে পারো। তাহলে পূর্বতন রাশিয়া বা রাশিয়ার সহায়তায় কিন্তু আমাদের ভারতবর্ষে যে তামিলনাড়ুর বিশাখাপত্তনম লৌহ ইস্পাত কারখানাটি কিন্তু স্ট্যাবলিশ হয়েছিল বা তৈরি হয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা, মানে যতগুলো বেসরকারি বা পাবলিক সেক্টর যে লৌহ ইস্পাত কারখানাগুলো আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে বিখ্যাত কিন্তু টাটার যে টিসকো জামশেদপুরে অবস্থিত, এই টাটা টিসকো হচ্ছে কিন্তু ভারতের সর্বশ্রেষ্ঠ বেসরকারি লৌহ ইস্পাত কারখানা। তারপরে আমরা চলে যাচ্ছি রাউরকেল্লা ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল? রাউরকেল্লা ইস্পাত কারখানা কিন্তু ওয়েস্টার্ন জার্মানি অর্থাৎ পশ্চিম জার্মানি সহযোগিতায় কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভিলাই লৌহ ইস্পাত কারখানা কোন দেশের সহযোগিতায় তৈরি হয়েছিল? ভিলাই লৌহ ইস্পাত কারখানা কিন্তু সেই পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সহযোগিতায় কিন্তু ভিলাই লৌহ ইস্পাত কারখানা তৈরি হয়েছিল। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, যে কটা লৌহ ইস্পাত কারখানা কার সহযোগিতায় তৈরি হয়েছিল এগুলো ইম্পর্টেন্ট। রাউরকেল্লা একমাত্র পশ্চিম জার্মানির সহযোগিতায় তৈরি হয়েছিল, বাকিগুলো তোমরা দেখতেই পেলে। বাকি যে ভিলাই বা আর যেগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে কি পূর্বতন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার সহযোগিতায় কিন্তু তৈরি হয়েছিল। একমাত্র রাউরকেল্লা হয়েছিল পশ্চিম জার্মানি বা ওয়েস্টার্ন জার্মানির সহযোগিতায় কিন্তু ভারতবর্ষে তৈরি হয়েছিল। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? ভারতের যে রেল ইঞ্জিন তৈরি করে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের অবস্থিত চিত্তরঞ্জনে, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কিন্তু ভারতের রেল ইঞ্জিন তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের কি না চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এটা কিন্তু আমাদের ভারতের রেল ইঞ্জিন তৈরি করে। তারপরে দেখো ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত কিন্তু উত্তরপ্রদেশে বারাণসীতে। ডিজেল লোকোমোটিভ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে কিন্তু বারাণসীতে কিন্তু ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত কিন্তু তামিলনাড়ুর পেরারম্বু থেকে। তাহলে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ভারতবর্ষে কোথায়? তামিলনাড়ুর পেরারম্বুতে অবস্থিত। পশ্চিমবঙ্গে জেপস অ্যান্ড কো নাম সরকারি সংস্থায় কি তৈরি করে? দেখো পশ্চিমবঙ্গে যে জেপস অ্যান্ড কো কোম্পানি সরকারি যে সংস্থা, সে কিন্তু মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়ি তৈরি করে। কি তৈরি করে? মালগাড়ি এবং যাত্রীবাহী গাড়ি তৈরি করে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের লার্জেস্ট শিপইয়ার্ড যেটাকে আমরা বলি সেটা হচ্ছে তামিলনাড়ুর বিশাখাপত্তনমে হিন্দুস্তান শিপইয়ার্ড, যেটা হচ্ছে কিন্তু ভারতবর্ষের লার্জেস্ট শিপইয়ার্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষের বৃহত্তম শিপইয়ার্ড বা ভারতবর্ষের লার্জেস্ট শিপইয়ার্ড হচ্ছে কিন্তু হচ্ছে তামিলনাড়ুর বিশাখাপত্তনম হিন্দুস্তান শিপইয়ার্ড। ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত হয়েছিল? ভারতের প্রথম সুতাকল তৈরি হয়েছিল বা প্রথম সুতাকল স্ট্যাবলিশড হয়েছিল কিন্তু ঘুষুরিতে। আই থিঙ্ক 1818 খ্রিস্টাব্দে হবে।
ভারতবর্ষের প্রথম সুতাকলটি আবিষ্কৃত হয়েছিল কিন্তু 1818 খ্রিস্টাব্দে ঘুষুরিতে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এই কোশ্চেনটা রিপিটেড কোশ্চেন। ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু আহমেদাবাদকে, গুজরাটের আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলে আমরা জেনে থাকি। পরে কোশ্চেন দেখো, ভারতের সর্বাধিক কাপড় কল আছে কোন রাজ্যে? সর্বাধিক কাপড় কল আছে কিন্তু গুজরাট। গুজরাটের আহমেদাবাদ যেহেতু টেক্সটাইলের সাথে খুব রিলেটেড, বা ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে, ইংল্যান্ডের ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয় গুজরাটের আহমেদাবাদকে, অর্থাৎ তোমরা বলতে পারো গুজরাটে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সর্বাধিক কাপড়ের কল আছে। ঠিক আছে, চলে যাবো আমরা পরের কোশ্চেনে। ভারতের প্রথম পাটকলটি কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কিছু প্রথম স্ট্যাবলিশড হয়েছিল, যেটা ভারতেরও প্রথম। তাহলে দেখো, ভারতের প্রথম পাটকল অবস্থিত, এই কোশ্চেন এবং আগের যে কোশ্চেনটা কতবার যে কত কম্পিটিটিভ এক্সামে পড়েছে তোমরা কল্পনা করতে পারো না। ভারতের প্রথম পাটকলটি অবস্থিত স্ট্যাবলিশড হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের রিসরাই। কোথায় আবিষ্কৃত হয়েছিল? পশ্চিমবঙ্গের রিসরাই। প্রথম শ্রেণীর শহর কাকে বলে? যে শহরে 1 লক্ষের বেশি লোক বসবাস করে তাকে বলে প্রথম শ্রেণীর শহর। তাকে কি বলে? প্রথম শ্রেণীর শহর। আর মহানগর কাকে বলে? মহানগর মানে হচ্ছে যেখানে 10 লক্ষের বেশি মানুষ বসবাস করে। যে শহরে 10 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে আমরা বলে থাকি মহানগর। ঠিক আছে, আর প্রথম শ্রেণীর শহর মানে যে শহরে 1 লক্ষের বেশি মানুষ বসবাস করে তাকে আমরা বলে থাকি প্রথম শ্রেণীর শহর। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর। ভারতে যতগুলো মহানগর আছে তার মধ্যে পঞ্চম বৃহত্তম মহানগর হচ্ছে কিন্তু বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরু হচ্ছে ভারতের পঞ্চম বৃহত্তম মহানগর। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? সালারজং জাদুঘর হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদের যমজ শহর কাকে বলে? এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক প্রিভিয়াস ইয়ার্সে তোমরা এই কোশ্চেনটা খুঁজে পাবে। হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কিন্তু সেকেন্দ্রাবাদকে। হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় তাকে কিন্তু সেকেন্দ্রাবাদকে। ঠিক আছে, পরের কোশ্চেন আমরা চলে যাই। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হায়দ্রাবাদ শহরটি হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি মুসি নদীর তীরে অবস্থিত। কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং আমরা প্রায় জানি। আমরা জানি কর্ণাটকের বেঙ্গালুরুকে, যেটা আমাদের হচ্ছে কি আমাদের বিরাট কোহলি যে আইপিএলের টিম বেঙ্গালুরু আরসিবি, সেই বেঙ্গালুরুকে আমরা বলে থাকি ভারতের বিজ্ঞান নগরী। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, ন্যাশনাল অরন্টিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ন্যাশনাল অ্যারোনটিক্যাল ল্যাবরেটরি অবস্থিত কিন্তু ভারতের বেঙ্গালুরুতে। এই বেঙ্গালুরুতেই কিন্তু ভারতের ন্যাশনাল অরন্টিক্যাল ল্যাবরেটরি অবস্থিত। আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ শহরটি হচ্ছে মুসি নদীর তীরে অবস্থিত, সেরকম গুজরাটের আহমেদাবাদ শহর কিন্তু সবরমতী নদীর তীরে অবস্থিত। গুজরাটের আহমেদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী নদীর তীরে। পরে কোশ্চেন দেখো, উত্তরপ্রদেশের সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোনটি? উত্তরপ্রদেশের আমাদের ইউপির প্রধান শিল্পকেন্দ্র যেটা হচ্ছে কানপুর। কানপুরে কিন্তু লেদার ইন্ডাস্ট্রির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই বিখ্যাত কানপুরের লেদার ইন্ডাস্ট্রি। লেদার মানে যেটা আমরা বলে থাকি চামড়ার ব্যবসা আর কি। তা উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র আমরা বলতে পারি যে কানপুর। লগ্ন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে দেখো, নদী এবং তার তীরবর্তী শহর। এই রিলেটেড কোশ্চেন আমি তোমাদের একটা পিডিএফ বানিয়ে দেবো আমার নোটস থেকে। আমি তোমাদের জন্য একটা নোটস বানিয়ে নদী এবং তার তীরবর্তী অঞ্চল সম্পর্কে আমি তোমাদের একটা ভূগোলের একটা প্লেলিস্ট করে সেখানে কিন্তু আমি তোমাদের পরপর বানিয়ে দেবো। ঠিক আছে, নদী এবং তার তীরবর্তী শহর। তাহলে উত্তরপ্রদেশের প্রধান শিল্পকেন্দ্র হলো কানপুর। এবং লখনৌ শহরটি হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে লখনৌ শহর অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। গোলাপি শহর কোন শহরকে বলা হয়? গোলাপি শহর বলা হয় রাজস্থানের জয়পুরকে। এটা আমরা তো প্রায়শই জেনে থাকি এবং এই রিলেটেডও তোমরা একটা ক্লাস বানিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। আমি তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবো এবং আমার নোট ভালো করে বানিয়ে তোমাদের জন্য বানিয়ে দেবো। তোমরা সেই নোট থেকে তোমরা নিজেরাও নোট করে নেবে তোমাদের পড়ার সুবিধার্থে। ঠিক আছে, সামনে যেহেতু আমাদের অনেকগুলো এক্সাম আছে, তাহলে তোমরা একটু নোটগুলোও বানিয়ে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো এই যে কোন শহরকে কী নামে বলা হয়, কী নামে ডাকা হয়, এই দিয়েও একটা কিন্তু তোমাদের আমি ক্লাস বানিয়ে দেবো, অসুবিধা নেই। তাহলে উত্তরপ্রদেশের সর্বপ্রধান হলো কানপুর শিল্প, কিন্তু লগ্ন হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এবং গোলাপি শহর বলা হয় কিন্তু রাজস্থানের জয়পুরকে। তোমরা রাজস্থানের জয়পুরের শহরের বাড়িগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে সব গোলাপি কালার। তারপরে দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কিন্তু কেরালার কোচিতে অবস্থিত। কেরালার কোচিতে অবস্থিত। কেরালার কোচিকে আবার কী নামে ডাকা হয়? আমরা আগের ক্লাসে জানলাম আরব সাগরের রানী। কেরালার কোচিকে আমরা জেনে থাকি কী বলে? না, আরব সাগরের রানী হিসাবে। ভারতের দ্বিতীয় বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচিতে। ভারতের সর্ববৃহৎ জাহাজ
নির্মাণ কেন্দ্র হিন্দুস্তান শিপইয়ার্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম যে তামিলনাড়ুর বিশাখাপত্তনমে কিন্তু লার্জেস্ট শিপইয়ার্ড আছে, হিন্দুস্তান শিপইয়ার্ড। কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র ও মৎস্য গবেষণাগারটি ভারতের কোথায় কোথায় অবস্থিত? তাহলে কেন্দ্রীয় মৎস্য শিকার বা কেন্দ্র বা মৎস্য গবেষণাগারটি কিন্তু ভারতের কেরালার কোচিতেই অবস্থিত। বরোদা শহরের নতুন নাম হচ্ছে ভদোদরা। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দিরের নাম কি? দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম মন্দিরের অন্যতম হচ্ছে মীনাক্ষী মন্দির। দক্ষিণ ভারতের শ্রেষ্ঠতম যতগুলো মন্দির আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দির কিন্তু হচ্ছে মাদুরাইয়ে অবস্থিত। কোথায় অবস্থিত? মাদুরাই। দক্ষিণ ভারতের কিন্তু মাদুরাই কিন্তু এই মীনাক্ষী মন্দির অবস্থিত। কোন শহরকে দাক্ষিণাত্যের কাশী বলে আমরা জেনে থাকি? দাক্ষিণাত্যের মানে দক্ষিণ ভারতের কাশী হিসাবে আমরা জেনে থাকি কিন্তু মাদুরাই শহরকে। মাদুরাই শহরকে আমরা বলতে পারি যে দাক্ষিণাত্যের কাশী। কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? কাশী বিশ্বনাথ মন্দির হচ্ছে গুজরাটের বারাণসীতে অবস্থিত। ঠিক আছে। হিন্দুস্তান শিপইয়ার্ড আমরা এক্ষুনি বললাম লার্জেস্ট শিপইয়ার্ড ইন ইন্ডিয়া, হিন্দুস্তান শিপইয়ার্ড, যেটা কিন্তু আমাদের তামিলনাড়ুর বিশাখাপত্তনমে অবস্থিত। হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কী ধরনের বন্দর? এটা হচ্ছে নদী বন্দর। হুগলি নদীর তীরবর্তী যে কলকাতা বন্দর আমাদের ক্যালকাটা পোর্ট, এটা কিন্তু হচ্ছে কি নদী বন্দর। আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে মুম্বাই বন্দর কী ধরনের বন্দর? মুম্বাই বন্দর হচ্ছে সমুদ্র বন্দর। মানে সমুদ্র বন্দর বা সমুদ্র থেকে যত ধরনের এক্সপোর্ট বা ইম্পোর্ট হয় বিভিন্ন দেশ থেকে, সেটা হচ্ছে সমুদ্র বন্দর। যেমন আরব সাগর সমুদ্র ধারে যেহেতু আমাদের মুম্বাই বন্দর অবস্থিত, তাহলে এটা আমরা বলতে পারি সমুদ্র বন্দর। ঠিক আছে। তাই আরেকটা তোমাদের ক্লাস বানিয়ে দিতে হবে তাহলে আমার, সেটা হচ্ছে কি বন্দর। কোন বন্দর কোন স্টেট বা কোন রাজ্যে অবস্থিত, কোন দিকে অবস্থিত, কোন রাজ্যে কটা বন্দর আছে, টোটাল কত বন্দর আছে আমাদের ভারতে, সেই রিলেটেড তোমাদের ক্লাস বানিয়ে দিতে হবে। আমি বানিয়ে দেবো। ঠিক আছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান? মানে যাত্রী পরিবহন করে, মানে কি প্যাসেঞ্জার বয়ে নিয়ে যায়। তাহলে দেখো মাদ্রাজ বন্দরটি হচ্ছে কি যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিন্তু ভারতের প্রথম স্থানাধিকার, মানে প্রথম সবচেয়ে বেশি পরিমাণে যাত্রী পরিবহন করে আমাদের মাদ্রাজের যে পরিবহন আছে বন্দর, মাদ্রাজ বন্দর। কিন্তু মাল পরিবহন অর্থাৎ পণ্য পরিবহনে কিন্তু সবচেয়ে বেশি পণ্য পরিবহন করে আমাদের সারা ভারতের মধ্যে, মনে রাখবে হচ্ছে কি বোম্বে মানে মুম্বাই বন্দর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পণ্য বয়ে নিয়ে যায়। কি বয়ে নিয়ে যায়? পণ্য বা মাল বয়ে নিয়ে যায়। যাত্রী বহন করে মাদ্রাজ। ভারতের আমদানি বাণিজ্য কোন বন্দর প্রথম স্থান? মানে বিদেশ থেকে যে বিভিন্ন খনিজ তেল বলো বা যে কোনো বিদেশ থেকে যে ইম্পোর্ট হয় বিভিন্ন জিনিস, সেই ইম্পোর্ট হয় কিন্তু যে বিভিন্ন বন্দরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মুম্বাইয়ে কিন্তু ইম্পোর্ট হয়। আরব সাগর থেকে এসে মুম্বাই বন্দরে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু আমাদের কি ইম্পোর্ট হয় না আমদানি বাণিজ্য বা আমদানি পণ্য কিন্তু আমাদের মুম্বাইয়ে কি হয় না মুম্বাইয়ে ইম্পোর্ট হয়। তারপরে কোশ্চেন তোমরা দেখতে পারো ভারতের রপ্তানি বাণিজ্য কোন বন্দরে প্রথম স্থান অধিকার করেছে? তাহলে আমদানি বাণিজ্যের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে মুম্বাই, কিন্তু রপ্তানিতে হচ্ছে মারমাগাঁও। গোয়ার মারমাগাঁও হচ্ছে কি না রপ্তানিতে, মানে আমাদের দেশ থেকে অন্য দেশে আমরা ট্রান্সপোর্ট করে অন্য দেশে আমরা পাঠাবো, এক্সপোর্ট করবো। তাহলে রপ্তানিতে প্রথম অবস্থান করছে কিন্তু মারমাগাঁও, কিন্তু আমদানিতে প্রথম যে বন্দর অবস্থান করছে সেটা হচ্ছে মুম্বাই। পরের কোশ্চেন আমরা চলে যাব। পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে অধিকাংশ যে লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয়? তাহলে দেখো রপ্তানির দিক থেকে আমি বললাম মারমাগাঁও বন্দর, তাহলে আমাদের মারমাগাঁও বন্দরই হবে রপ্তানি। লৌহ আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় ভারতে? তাহলে সেটা হয়ে মারমাগাঁও বন্দর থেকে কিন্তু লৌহ আকরিক সারা বিদেশে কিন্তু রপ্তানি করা হয়। ঠিক আছে। ভারতের আমদানি বাণিজ্য কলকাতা বন্দরের স্থান কত? দেখো আমদানি মানে ইম্পোর্টের ক্ষেত্রে কলকাতার স্থান হচ্ছে কিন্তু দ্বিতীয়। প্রথম হচ্ছে আমাদের মুম্বাই, আর দ্বিতীয় হচ্ছে আমদানির ক্ষেত্রে অর্থাৎ ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমাদের কলকাতা বন্দর। ডলফিন নোজ কোন বন্দরকে বলা হয়? ডলফিন নোজ বলা হয় কিন্তু আমাদের তামিলনাড়ুর বিশাখাপত্তনম বন্দরকে কিন্তু ডলফিন নোজ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবং হট কোশ্চেন। ডলফিন নোজ হচ্ছে কিন্তু আমাদের কি বিশাখাপত্তনম, কারণ বিশাখাপত্তনম বন্দরে ওই যে তোমরা ম্যাপে বা কোথাও লক্ষ্য করে দেখবে ওই যে এলাকাটা বা এরিয়াটা ডলফিনের নোজ মানে ডলফিনের নাকের মতো যে আকৃতি ধারণ করে থাকে, এটা সরু মতো। ঠিক আছে, তো ওই জন্য একে বিশাখাপত্তনম বন্দরকে বলা হয় ডলফিন নোজ বলে আমরা জেনে থাকি। পরের কোশ্চেন থেকে প্রথম হাইটেক বন্দর হচ্ছে মুম্বাইয়ের নবসেনা বন্দর। প্রথম হাইটেক বন্দর মানে ইলেকট্রিক্যাল এবং মানে ক্লাস বন্দর বলা যেতে পারে। প্রথম হাইটেক বন্দর হচ্ছে
কি না হচ্ছে মুম্বাইয়ের নবসেনা। চলে যাবো আমরা আরও কোশ্চেনে। দেখতেই পাচ্ছ প্রথম কোশ্চেন, দেখো নবসেনা বন্দরের নতুন নাম কি? নবসেনা বন্দর যেটা মুম্বাই অবস্থিত, নবসেনা বন্দরের নতুন নাম হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর। কি জওহরলাল নেহেরু বন্দর হচ্ছে নবসেনা বন্দরের নতুন নাম। ওখা বন্দর কোথায় অবস্থিত? ওখা বন্দর হচ্ছে কিন্তু গুজরাটে অবস্থিত। কোথায়? ভারতের গুজরাটে কিন্তু ওখা বন্দর অবস্থিত। ভারতের প্রথম কাগজ কলকারখানা কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল বা কোথায়? ভারতের প্রথম কাগজ কারখানা চালু হয়েছিল কিন্তু শ্রীরামপুরে ভারতে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের হুগলির শ্রীরামপুরে কিন্তু প্রথম কাগজ কারখানা কি ভারতে স্ট্যাবলিশড হয়েছিল। ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা যেটা ডানলপ ইন্ডিয়া লিমিটেড, সেটা কোথায় না? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাহাগঞ্জে, যে কিন্তু টায়ার তৈরি করে। তাহলে ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডানলপ ইন্ডিয়া, এটা কোথায় অবস্থিত? সাহাগঞ্জে। ঠিক আছে, পরে কোশ্চেনে আমরা চলে যাই। ছোটনাগপুর মালভূমির উচ্চতম শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাদুগোড়া খনি। জাদুগোড়া খনি কোথায় বা এটা কী পাওয়া যায়? জাদুগোড়া খনি থেকে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ভারতের জাদুগোড়া খনি। ঠিক আছে, এই খনি থেকে কিন্তু ইউরেনিয়াম পাওয়া যায় ভারতের। ঠিক আছে, জাদুগোড়া খনি থেকে আমরা ইউরেনিয়াম পেয়ে থাকি। পরে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র বলয়, মানে পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণে অভ্র যে অঞ্চলে বা যে বলয়ের মধ্যে পাওয়া যায়, সেই বলয়টার নাম হচ্ছে কোডারমা মালভূমি অঞ্চল। কোডারমা মালভূমি অঞ্চলে উত্তরাংশের অঞ্চলে সবথেকে পৃথিবীর শ্রেষ্ঠ অভ্র উৎপন্ন হয়। ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি? ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদন কেন্দ্র হচ্ছে পালাউমো খনি। পালাউমো খনি থেকে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে বক্সাইট উৎপন্ন হয়। বক্সাইটের আকরিকে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি আমরা জানি? বক্সাইট। তাহলে বক্সাইটের খনিজ কী হবে? অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ভারতের বৃহত্তম ত্রাম্য কারখানা, ত্রাম্য মানে যেখান থেকে তামা উৎপন্ন হয়, কপার। ভারতের বৃহত্তম ত্রাম্য কারখানাটা হচ্ছে মৌ ভাণ্ডার। কোন অঞ্চলে অবস্থিত? মৌ ভাণ্ডার অঞ্চলে অবস্থিত। পাতাত্রু জলপ্রপাত শিল্প কোন শিল্পাঞ্চলে অবস্থিত? পাতাত্রু জলপ্রপাত শিল্প হচ্ছে ছোটনাগপুর মালভূমি বা ছোটনাগপুর শিল্পাঞ্চলে অবস্থিত। মানে ছোটনাগপুর মালভূমি যে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের যে মানভূম, তো ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্র করে কিন্তু একটা ভালো শিল্প গড়ে উঠেছে। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এবার দেখো শিল্পাঞ্চল থেকে বা জলপ্রপাতে আমরা এন্টার করে ফেলেছি। দশম জলপ্রপাতটি ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? দশম জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ডে কিন্তু দশম জলপ্রপাতটি অবস্থিত। ঠিক আছে, তারপরে কোশ্চেনে আমরা চলে যাই। প্লাস্টিক শিল্পে ভারতের স্থান কত? প্লাস্টিক শিল্পে ভারতের প্রথম স্থান অধিকার করে কিন্তু সেই দাক্ষিণাত্য অঞ্চল। দাক্ষিণাত্য অঞ্চল মানে আমরা তো বলে থাকি যে ভারতের দক্ষিণে যে দাক্ষিণাত্য বা ডেক্কান ট্র্যাপ মালভূমি বা দাক্ষিণাত্যের মালভূমি রিলেটেড যে এলাকাগুলো থাকে, তামিলনাড়ু, কর্ণাটকা, তেলেঙ্গানা, ঠিক আছে, মহারাষ্ট্রের কিছু অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু ভারতে কী হয় না হচ্ছে প্রথম স্থান অধিকার করে থাকে কি প্লাস্টিক শিল্পে। তাহলে কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম আমরা জেনে থাকি গোরখনাথ। গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোরখনাথ। পরে কোশ্চেন দেখো, সিন্ধু নদের সিয়ক উপনদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? রিমো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। তিস্তা নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? জেমু হিমবাহ বা জেমু গ্লেসিয়ার। জেমু গ্লেসিয়ার থেকে কিন্তু তিস্তা নদী উৎপন্ন হয়েছে। সর্দার সরোবর সেচ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সর্দার সরোবর সেচ প্রকল্প হচ্ছে নর্মদা নদীর উপরে অবস্থিত, যেটা কোথায় না যেটা হচ্ছে গুজরাটে। সর্দার সরোবর সেচ প্রকল্প বা সর্দার সরোবর ড্যাম বা সর্দার সরোবর প্রজেক্ট কিন্তু ভারতের গুজরাটে অবস্থিত, এটা তোমরা মনে রাখো, এবং এটি কিন্তু নর্মদা নদীর ওপরে অবস্থিত। নল সরোবর কিসের অভয়ারণ্য? নল সরোবর যেটা হচ্ছে কিন্তু পক্ষী অভয়ারণ্য, মানে যেখানে কিন্তু পাখিদের আনাগোনা হয়ে থাকে, পক্ষী অভয়ারণ্য হচ্ছে নল সরোবর অভয়ারণ্য। পরে কোশ্চেন তোমরা দেখো, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি অবস্থিত কিন্তু হচ্ছে আমাদের বরোদাতে। কোথায়? বরোদাতে ভারতের বৃহত্তম পেট্রোল কমপ্লেক্সটি অবস্থিত। ভারতের বৃহত্তম দুধ উৎপাদন সংস্থা আমুল, আমরা যে আমুল মাদার ডেয়ারি মিল্ক বা দুধ খেয়ে থাকি, সেই আমুল ভারতের বৃহত্তম দুধ উৎপাদন সংস্থা, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটে কোথায়? সানান্দ এবং হিম্মতনগর এই অঞ্চলে কিন্তু ভারতের বৃহত্তম যে দুধ উৎপাদন সংস্থা আমুল গুজরাটের সানান্দ বা হিম্মতনগরে অবস্থান করে। অলিফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে অলিফিন কমপ্লেক্স। অলিফিন কমপ্লেক্স হচ্ছে পেট্রোলিয়াম শিল্পের জন্য বিখ্যাত। দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কি? দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম হচ্ছে কিন্তু সহ্যাদ্রি পর্বত। কি? সহ্যাদ্রি পর্বত। ভীমা, কয়াল ও ঘাটপ্রভা কোন নদীর উপনদী? ভীমা, কয়াল ও ঘাটপ্রভা এগুলো সব কিন্তু কৃষ্ণা নদীর উপনদী।
দক্ষিণ ভারতের একদম নিচের দিকে যে কৃষ্ণা নদী, যেটা হচ্ছে আমাদের তামিলনাড়ু কেরালার মধ্যে দিয়ে ওই অঞ্চলের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে কৃষ্ণা নদীর যে উপনদী ভীমা, কয়াল এবং ঘাট প্রবাহ। প্রবর, মৃধকণা, পূর্ণা কোন নদীর উপনদী? এগুলো সব গোদাবরী নদী। প্রবর কি? প্রবর, মৃধকণা এবং পূর্ণা এগুলো সব হচ্ছে গোদাবরী নদীর কিন্তু আমাদের উপনদী। ঠিক আছে, চারটি নদী যেমন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এরা সব কিন্তু আমাদের কি পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, মানে ইস্ট ফ্লোয়িং রিভার এসে বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু নর্মদা বা যেগুলো আমাদের লুনি বলো, এগুলো হচ্ছে কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং, মানে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে। পরে কোশ্চেনে আমরা চলে যাব, শিল্প ওষুধ শিল্পে ভারতের প্রথম স্থানাধিকার করে। ওষুধ শিল্পে কিন্তু ভারতের প্রথম স্থানাধিকার করে সেই কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। ভারতের উপদ্বীপীয় উপকূলের দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার যে বিভিন্ন পরীক্ষায় পড়েছে। ভারতের যে উপদ্বীপীয় উপকূলের রেখার দৈর্ঘ্য, মানে যে উপকূল, মানে সমুদ্র তীরবর্তী যে এই যে উপকূল, এই উপকূলের সারা ভারতের টোটাল কত দৈর্ঘ্যের উপকূল আছে? প্রায় হচ্ছে এটা 7500 কিমি দৈর্ঘ্যের কিন্তু ভারতীয় উপকূল অবস্থিত। ঠিক আছে, জব্বলপুরের কাছে ভোরঘাট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? আচ্ছা, ভোরঘাট জলপ্রপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভোরঘাট জলপ্রপাত কিন্তু নর্মদা নদীর তীরে, নর্মদা নদীর ওপরে কিন্তু ভোরঘাট জলপ্রপাতটি অবস্থিত। প্রাচীন ভোলগির পর্বত পৃথিবীর বা এবং সারা বিশ্বে কিন্তু, এবং ভারতের প্রাচীন ভোলগির পর্বতের নাম কি? আমরা জেনে থাকি হচ্ছে আরাবল্লী। আরাবল্লী মাউন্ট রেঞ্জ হচ্ছে পৃথিবীর প্রাচীন ভঙ্গিল পর্বত। এটা এখন কি? এটা এখন হচ্ছে ক্ষয়জাত পর্বত হয়ে গেছে, মানে এটা এখন কি হচ্ছে? ক্ষয়ে যাচ্ছে, মানে ক্ষয়জাত পর্বত শ্রেণীতে পরিণত হয়েছে। এই আরাবল্লী পর্বত রেঞ্জ আমাদের গুজরাট, রাজস্থান হয়ে, হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এবং এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট আবু। গুরু শিখরের মাউন্ট আবু হচ্ছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক, যার উচ্চতা কিন্তু 750 মিটার। তাহলে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। এই আন্দামান দ্বীপপুঞ্জ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে অবস্থিত। ঠিক আছে, আন্দামান দ্বীপপুঞ্জ আমাদের কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। ঠিক আছে, আন্দামান এবং নিকোবর, আন্দামান এবং নিকোবরের মাঝে যে যে 10 ডিগ্রি চ্যানেল গেছে, আন্দামান আর নিকোবরের মধ্যবর্তী যে চ্যানেলটা গেছে তাকে আমরা বলি 10 ডিগ্রি চ্যানেল বলে থাকি, আন্দামান ও নিকোবরের মাঝখানে। ঠিক আছে, ইয়ারলু সাংপো কোন কোন নদী যেটা ভারতে ব্রহ্মপুত্র নামে কিন্তু পরিচিত? তাহলে ইয়ারলু সাংপো ভারতে এসে কি নাম ধারণ করেছে? ইয়ারলু সাংপো হচ্ছে ভারতে এসে নাম ধারণ করেছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ভারত ও চীনের মধ্যে কি, ভারত ও চীনের মধ্যে যে সীমা বা যে লাইনটি আছে ভারত ও চীনের মধ্যে, সেটাকে আমরা বলি ম্যাকমোহন লাইন বলে থাকি। ভারতের চীনের মধ্যে যে লাইনটি আছে সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাইনটি আছে সেটাকে আমরা বলে থাকি কি? র্যাডক্লিফ লাইন। কি? র্যাডক্লিফ লাইন। ঠিক আছে, তাহলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হায়েস্ট পিকের নাম হচ্ছে কিন্তু স্যাডেল পিক। তো এই ছিল আমাদের আজকে সেট 2 বা দ্বিতীয় সেটের কোশ্চেন অ্যান্সার। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।